ট্রাম্পের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। প্রভাব পড়েছে এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতেও। দেশে তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুত বাড়ানোয় সংকট। মার্চে ক্রুড অয়েল ছাড়া অন্য সব জ্বালানি আমদানি যে কোনো মাসের চেয়ে বেশি। জ্বালানি সংকটের বাস্তবতায় বিক্রি স্থবির মোটর বাইকের। বড় চাপের মুখে এই খাতের ব্যবসায়ীরা। বিক্রি দ্বিগুণ বেড়েছে ইলেকট্রিক স্কুটারের। সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। আগামীকাল প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত। এবং আজ চৈত্র সংক্রান্তি, আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নানা আয়োজনে 1433 বরণে প্রস্তুত সারা দেশ। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বন্দরে শুরু হতে যাচ্ছে অবরোধের, যার ফলে বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। তেলের দর ব্যারেল প্রতি ছাড়িয়েছে $100। ট্রাম্প বলছে, ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়ায় বিশ্বজুড়ে এ অস্থিরতা। এক দশকেরও বেশি সময় পর সরাসরি বৈঠকে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে কোনো সমঝোতা না হওয়া ছাড়াই শেষ হয় এই বৈঠক। আর এটি ব্যর্থ হওয়ায় মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে ইরানে পৌঁছানো জাহাজ আটকাতে প্রস্তুতি নেয়ায় সোমবার বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম। এ পদক্ষেপ সীমিত করতে পারে ইরানের তেল রপ্তানিকে। এই অবরোধের কারণে তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। শুক্রবার 0.75% পতনের পর ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ব্যারেল প্রতি $6.71 পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $104 বেশি। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেন, ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এর ফলে বিশ্বজুড়ে বহু মানুষ ও দেশের মধ্যে উদ্বেগ, বিশৃঙ্খলা ও কষ্ট তৈরি হয়েছে। ইরান পানিতে মাইন পেতে রেখেছে, যদিও ইরানি নৌবাহিনীর অধিকাংশ মাইন ফেলার সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলেও জানান ট্রাম্প। এদিকে ডেমোক্র্যাট সিনেটররা বলছেন, ট্রাম্পের এই ব্যয়বহুল বিদেশি যুদ্ধ মূল্যস্ফীতি বাড়াচ্ছে। এ যুদ্ধ কেউ চায়নি। বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজার যুদ্ধবিরতির আগের অবস্থায় ফিরে এসেছে। তবে এখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে ইরানের সরবরাহ করা অবশিষ্ট 20 লাখ ব্যারেল পর্যন্ত তেলও আটকে দেবে। অন্যদিকে আইআরজিসি বলছে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার চেষ্টাকারী যে কোনো সামরিক জাহাজকে 2 সপ্তাহের মার্কিন যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহ পাম্পের সবশেষ পরিস্থিতি জানাতে বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজকে কি চিত্র দেখছেন? তেলের লাইনের সারি কি আরো দীর্ঘ হয়েছে নাকি ছোট হয়েছে? কেমন দেখছেন সবকিছু জানাবেন। লাইনের যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, ছোট হয়েছে কিনা, আসলে ছোট হওয়ার কোনো অপশনই নেই, বলা যায় সুযোগ নেই। কারণ এই দীর্ঘ লাইনটি প্রায় গেছে 1.5 থেকে 2 কিলোমিটার দূরে এই লাইন, এমনকি দীর্ঘ অপেক্ষা। শুধুমাত্র তাই নয়, এখানে রোদের তাপ, পাশাপাশি গরম, সবকিছু মিলেই যেন ভোগান্তি, হাজারো ভোগান্তি মাথায় নিয়ে তারা এই লাইনে দাঁড়িয়ে আছেন। একদিকে তাদের সংসার চালানোর দায় হয়ে পড়েছে, কারণ ঘন্টার পর ঘন্টা যদি এখানেই বসে থাকতে হয় সড়কে, তাহলে তাদের যে কর্মক্ষেত্রের প্রভাবটা আসলে কতটা পড়েছে সেটা একমাত্র তারাই বলতে পারবেন। সেই বিষয়গুলো যদি আমি একটু জানাতে চাই, যে এখানে রোদে তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আপনারা কতক্ষণ ধরে এই যে রোদে কষ্ট করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই অনেক কষ্ট হচ্ছে। আসি প্রায় সকাল 9টার দিকে আসছি, এখন পর্যন্ত পাই না আর কি। 2টার সময় দিবে, 2টার সময় দিলে মনে করেন এই সিরিয়াল পাইতে পাইতে আরো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে, খুব কষ্ট হয়। এই যে রোদে কতটা কষ্ট হচ্ছে? রোদ ভীষণ কষ্ট। সকাল 10টার সময় আসছি, এখন পর্যন্ত তো সিরিয়ালে পাম্পে তেলই নেই, তো আসেই নেই তেল। কতক্ষণে তো পাবো আল্লাহই জানে। আপনার কাছে একটু যেতে চাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? রোদের কারণে কি ছাতা ধরেছেন? আমি এখানে আসছি 6টার সময়, আইসা সিরিয়াল ধরছি,
এখন তেল কোন সময় আসবে এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা যে কোন আশায় এখানে বসে রয়েছি এটাও আমরা বলতে পারতেছি না। গরম তো এটা অনেক, এই গরম তো আমরা কখনোই অনুভব করি নাই। হ্যাঁ, ছাতা নিয়েও থাকা যায় না, একটু পরে পরে ছাতা ভিজাই আনতে হয় গরমের জন্য। ছাতার নিচেও থাকা যায় না, এত গরম যে এতক্ষণ ধরে ওয়েট করতেছে গাড়ি যে কখন আসবে আর কখন তেল পাবো নিশ্চয়তা নাই। প্রচুর কষ্ট হচ্ছে এই রোদরে। শুনতে পারলেন যে আসলে শ্রাবন্তী যে ভোগান্তিটা তো রয়েছেই, যেটা হচ্ছে তেলের যে চাওয়া বা তেল তারা পাচ্ছেন না, সেই ভোগান্তি রয়েছে। তার উপর ভোগান্তি যুক্ত হচ্ছে গরম এবং কি রোদ, সেটা তো ভোগান্তির মাত্রা বলা যায় যে বাড়িয়েছে কয়েক গুণ। তো এই বলা যায় যে আসলে প্রত্যেকটা পাম্পই আসলে এই ধরনের অবস্থা, এবং কি রাজধানীর বেশিরভাগ পাম্পই বন্ধ থাকার পরে যেগুলো দেওয়া হচ্ছে সেগুলোর চাপ কিন্তু সামলাতে পারছে না কর্তৃপক্ষ। তো সবকিছু মিলে বলা, ভুক্তভোগীরা বলছেন যে দ্রুত সম্ভব সরকারের যে কোনো পদক্ষেপ বা এই ভোগান্তি নিরসনে কি করবেন সেই পদক্ষেপটা দ্রুত সময়ে সমাধান করার চেষ্টা করবেন, এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা। তো এই ছিল এখান থেকে আমাদের সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দেশের তেলের সরবরাহ ঠিক থাকলেও ভোক্তা পর্যায়ে মজুদ বেড়ে যাওয়ায় বাড়ছে আতঙ্ক। বাড়ছে ক্রুড অয়েল ছাড়া অন্য সব ধরনের তেল ও এলপিজি, এলএনজি আমদানি অন্য যে কোনো মাসের চেয়ে বেশি হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত সংগ্রহের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় 15,09,917 টন অপরিশোধিত তেল আমদানি করেছে। তবে আমদানির ধারাবাহিকতা ব্যাহত হওয়ায় তৈরি হয় অচলাবস্থা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চে ডিজেল ও অন্যান্য জ্বালানি তেল 27.88% বেশি আমদানি হয়েছে। একই সময়ে ক্রুড অয়েল আমদানি কমেছে 80.26%। ক্রুড অয়েল আমদানি কমলেও এলপিজি ও এলএনজি আমদানি বেড়েছে 95.78%। এলপিজি এবং এলএনজি মার্চ যদি আমরা কম্পেয়ার করি তাহলে 96% বেশি এসেছে, এবং রেভিনিউ অলমোস্ট 2,500 কোটি টাকার মতো এখাতে বেশি অর্জন হয়েছে। তবে ক্রুড কিছুটা কম এসেছে, ডিজেল, অকটেন, পেট্রোল পরিমাণে বেশি এসেছে, রেভিনিউ একটু কম এসেছে। 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে হুরমুজে আটকে থাকা এমটি নর্ডিক পলুকস জাহাজটি ছাড় করিয়ে নিতে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আসলে কিন্তু আমার ইআরএল এর একটা ব্যাপক একটা ডেভেলপমেন্ট হবে, কাজ করতে পারবে, জাতীয়ভাবে তেল আমরা সাপ্লাই দিতে পারবো। কিন্তু এটার সব ধরনের ব্যবস্থা করেছিলাম, কূটনৈতিকভাবেও চেষ্টা করা হচ্ছে। এদিকে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধের উপক্রম হলেও পরিশোধিত তেলের আমদানি বেড়েছে। যে তেল পরিশোধন করে বের করা হতো সেই তেল সরকার কিনে নিচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাজারে ডিজেলের সমস্যা না হলেও পেট্রোল ও অকটেন সংকট সৃষ্টি করছে মানুষ। পেট্রোল পাম্পের ওখানে দীর্ঘ লাইন, সেটা হচ্ছে শুধু অকটেনের জন্য, অন্যগুলোর জন্য নেই। রিজার্ভের কোনো সমস্যা নেই। যেটা সমস্যা আমরা দেখতেছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এটার জন্য আমাদের পাবলিককে মোটিভেট করতে হবে যে না, আমার জাহাজ আছে, আমার স্টোরেজ আছে, এখানে কোনো সংকট নাই। এইটা বলার মধ্যে যতটুকু বিশ্বাসযোগ্যভাবে করা যায় সেটাই করতে হবে। বিপিসির কর্মকর্তারা জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে ক্রুড অয়েলের জাহাজ কম আসলেও এর বিপরীতে পরিশোধিত তেলের আমদানি বাড়ানো হয়েছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সরকারি নিয়ম অনুযায়ী অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন জরুরি প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগের বিধান নেই, কিন্তু সেই নিয়মের তোয়াক্কা করছেন না লালমনিরহাটের অনেক সরকারি চাকুরিজীবী। অফিস টাইমে জ্বালানি তেলের জন্য পাম্পের লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে তাদের কর্মঘণ্টা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবাগ্রহীতাদের। লালমনিরহাটের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য সকাল 10টা থেকে দুপুর 4টা পর্যন্ত থাকে মোটরসাইকেলের দীর্ঘ সারি। সেখানে সামিল সরকারি চাকুরিজীবীরাও। কারো গলায় ঝুলছে পরিচয়পত্র, কারো মোটরসাইকেলে সাঁটানো আছে সরকারি স্টিকার। যদিও এই সময় তাদের থাকার কথা নিজের কর্মস্থলে। অফিস কক্ষে তালা ঝুললেও পাম্পে বসে চলছে আড্ডা। অফিস নয়, তেলই যেন তাদের কাছে মুখ্য। তাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের। তেল তো পাচ্ছি না, লাইন কাটিয়ে দীর্ঘ 3 ঘন্টা থেকে আসি, এখন পাবো কিনা সন্দেহ আছে। নিয়ন্ত্রণ সরকারি আধা সরকারি কাজে যারা নিয়োজিত হচ্ছে তাদের জন্য যে কোনো একটা সুবিধা দেয়, এরকম হলে তো আমাদের সার্ভিস দেওয়ার সমস্যা হয়ে যাচ্ছে।
স্কুল টাইমে শিক্ষকরা তেলের লাইনে থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ক্লাসে মনে করি শিক্ষাদান যদি ব্যাহত হয় এটা তো করার কিছু নেই। আর তো আমার তো যে জায়গায় আমার বাড়ি সেখান থেকে প্রতিষ্ঠানে যে যাওয়া আসা বিকল্প হয়ে সেটা তো নাই এবং অনেক ব্যয়বহুল। পাম্পে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছেন তেল সংগ্রহের জন্য, এতে করে তারা যথাসময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না এবং সেবা গ্রহীতারা তারা বঞ্চিত হচ্ছেন। অফিস সময়ে তেল নেয়ার সুযোগ নেই জানান লালমনিরহাট জেলা প্রশাসক। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। কাজ দেওয়া শুরু হয়ে গেছে, আপনি দেখতেছেন। দিনের মধ্যে এটা সহনীয় হয়ে যাওয়ার আশা করতেছি আমরা। আমাদের টাইমিংটা দেওয়া আছে হলো সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তারা যদি একটু আর্লি আসে তাহলে সকালেই তারা এটা সংগ্রহ করতে পারবে। সমস্যা সমাধানে প্রশাসনের কঠোর নজরদারি চায় জেলাবাসী। ডিবিসি নিউজ ডেস্ক। দেশে নিবন্ধিত মোটরসাইকেল 43 লাখের বেশি। রাইড শেয়ারিং এর জনপ্রিয়তার কারণে এই সংখ্যা দ্রুত বাড়তে থাকলেও বর্তমানে জ্বালানি সংকটে চালকদের হয়রানি ও ভোগান্তি চরমে। কোম্পানিগুলো নানা অফার দিলেও তেল সংকটে বাইক বিক্রি স্থবির হয়ে পড়ায় বড় চাপের মুখে এই খাতের ব্যবসায়ীরা। মানুষ এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে প্রাধান্য দিতে শুরু করায় বিক্রি দ্বিগুণ বেড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এক মাসেরও বেশি সময় ধরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলের এমন দীর্ঘ লাইন, কর্মঘণ্টা নষ্ট সহ নানা সংকটের মুখোমুখি চালকরা এখন নিজের বাইকের প্রতি বিরক্ত। জ্বালানি সংকটকেই বড় হয়রানি ও ভোগান্তির কারণ মনে করছেন বাইক চালকরা। যদি এইভাবে চলতে থাকে দেশ, তাহলে আমি নিজেও আমার বাইক বন্ধ করে আমি একটা সাইকেল কিনে নিব। আজকে আমি বাসা থেকে বেরোইছি, আমি এই অনিশ্চয়তা নিয়েই বেরোইছি যে আমি এখন আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো কি পারবো না। রাইড শেয়ারিং এর জনপ্রিয়তার কারণে যেসব বেকার তরুণ মোটরসাইকেলে কেনার কথা ভাবছিলেন তারাও এখন মুখ ফিরিয়ে নিচ্ছেন। তেল নিতে গিয়ে যদি 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়, অনেকে দেখি সারা রাত দাঁড়িয়ে থাকে। তার যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তার ফ্যামিলি টাইম নষ্ট হচ্ছে। সাধারণ মানুষজন আসলে অতিরিক্ত বিরক্ত। রাজধানীর মোটরসাইকেল শোরুমে আগের মতো বিক্রি নেই। কর্তৃপক্ষ বলছেন বৈশ্বিক পরিস্থিতি ও তেল সংকটের চাপের মুখে এই শিল্প খাত। জিওপলিটিক্যাল ইস্যুতে ফুয়েল ক্রাইসিস যে ইস্যুটা, তো ওভারঅল এই কারণে মার্কেটে একটা স্থির দেখা গিয়েছে। ফুয়েল পাওয়া যাচ্ছে না, আমি যদি বাইকটা কিনি, একটা নতুন বাইক নিয়ে আমি কীভাবে চালাবো, সো ওভারঅল এখানে একটা ইম্প্যাক্ট দিয়েছে। ডেফিনেটলি একটা চিন্তার ব্যাপার আছে। এদিকে জ্বালানি সংকট ও ভোগান্তির কারণে অনেকে এখন বিকল্প হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেলে ঝুঁকছেন। বর্তমানে যে তেলের একটা ক্রাইসিস যাচ্ছে সারা বিশ্বে, সো আমি খুব সহজেই তেলের পরিবর্তে বিদ্যুৎ দিয়ে আমি স্বল্প দূরত্বে খুব সহজেই যেতে পারতেছি। এছাড়া খরচ কম হয় স্বল্প দূরত্বে যাতায়াতে এখন ইলেকট্রিক স্কুটার বা বাইককে বেশি প্রাধান্য দিচ্ছেন, ফলে ইলেকট্রিক বাইকের বিক্রি বেড়ে গেছে দ্বিগুণ। ফুয়েল সংকটের কারণে ইলেকট্রিক মোটরসাইকেলের সেলস অলমোস্ট ডাবল হয়েছে আর কি। জাস্ট 60 টাকায় সারাদিন 60 কিলো, এটা হিউজ একটা অপরচুনিটি। 5.5 লাখের জায়গায় আমরা 2,80,000 টাকা ইনভেস্ট করলে লিথিয়াম ব্যাটারিতে পাচ্ছে এবং মাইলেজ পাচ্ছে হচ্ছে 120 থেকে 150 কিলোমিটার। মধ্যবিত্তের যাতায়াতের প্রধান ভরসা এই মোটরসাইকেল। দেশের শোরুমগুলোতে নতুন নতুন ব্র্যান্ড আর লোভনীয় অফার থাকলেও ক্রেতার যেন প্রায় দেখাই নেই। ফলে দেশের 2 চাকার এই শিল্প এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। কত দ্রুত এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব সেটি এখন দেখার বিষয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 28 দিনে হাম এবং উপসর্গ নিয়ে দেশের 16,874 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 179 জনের। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 2,489 জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে 24 জনের। ঝুঁকিতে আছে 1 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা। টিকাই এই রোগের সুরক্ষার প্রধান উপায়। বিশেষজ্ঞরা বলছেন হামের এই সংক্রমণ আরও মাস খানেক থাকবে, তবে হামের মৃত্যু কমতে সময় লাগতে পারে 2 মাস। দীর্ঘ রোগ আক্রান্ত শিশু, 12 মাসের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা শিশু, টিকা না নেওয়া ব্যক্তি এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা বেশি ঝুঁকিতে রয়েছে। হামের বিস্তারের মধ্যেই দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকা কার্যক্রম। 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু। হামের বিস্তারের মধ্যেই দ্বিতীয় ধাপে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ বরিশাল ও ময়মনসিংহ সিটিতে রবিবার থেকে শুরু হয়েছে হাম ও রুবেলা টিকা কার্যক্রম। 20 এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু। এই মুহূর্তে রাজধানীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী তাহসিনা জেসি। সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সাথে। জেসি, আজ দ্বিতীয় ধাপে টিকা কার্যক্রম শুরু হয়েছে, কেমন দেখছেন পরিস্থিতি জানাবেন?
শ্রাবন্তী, আসলে আমি এই মুহূর্তে রয়েছি সংক্রামক ব্যাধি হাসপাতালে। এখানে অন্যান্য রোগের টিকা দেওয়া হয়ে থাকে, যেমন কোনো প্রাণীর কামড়ের টিকা দেওয়া হয়ে থাকে, তবে এখন পর্যন্ত আমি এখানে হামের টিকা দিতে দেখিনি। আজ এখানে হামের টিকা দেওয়া হচ্ছে না, কারণ প্রত্যেকটি সিটি কর্পোরেশনের নির্দিষ্ট কিছু স্পট আছে, স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানেই হামের টিকা দেওয়া হচ্ছে। তবে হাম সংক্রমণের পর থেকে সবচেয়ে বেশি রোগী ছিল এই সংক্রামক ব্যাধি হাসপাতালে। আজও আমরা সকালে এসেছি এবং আমরা দেখেছি যে এখানে অন্যান্য রোগীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুরো হাসপাতাল জুড়ে প্রচুর হামের রোগী রয়েছে। হাসপাতালের যত শয্যা তার দ্বিগুণ হামের রোগী এখানে রয়েছে আমরা দেখেছি, এবং শয্যা সংকটে রোগীরা মেঝেতে কিংবা হাসপাতালের করিডোরে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে আমরা তাদেরকে দেখেছি। আসলে আপনি জানেন যে গত কয়েকদিনে হাম সংক্রমণ পরিস্থিতি আসলে খুব ব্যাপক আকার ধারণ করেছে। যদিও জানুয়ারি থেকে এই সংক্রমণটা শুরু হয়েছিল এবং মার্চের পর থেকে তা আসলে আরও প্রকট হয়ে দেখা দেয় পুরো দেশে। 56টি জেলায় ইতিমধ্যে হামে সংক্রমণ ছড়িয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য বলছে যে মার্চের 15 তারিখ থেকে এ পর্যন্ত 24 জন শিশু নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যুবরণ করেছে এবং সন্দেহজনকভাবে 145 জন হাম রোগে মৃত্যুবরণ করেছে। চিকিৎসকরা বলছেন যে অন্যান্য রোগের ক্ষেত্রেও শরীরে র্যাশ বের হতে পারে, সেক্ষেত্রে সেটি হামও না হতে পারে। সে কারণে যেহেতু সেটি পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, সে কারণেই এটাকে তারা সন্দেহজনক হাম রোগ বলছেন। তো এই কারণেই আমরা দেখছি যে নিশ্চিতভাবে যেগুলো পরীক্ষা হয়ে আসছে সেগুলোকে তারা নিশ্চিতভাবে হাম রোগে মৃত্যু বলছেন। যাই হোক, আমরা এই হাসপাতালটিতে দেখেছি যে দূর দূরান্ত থেকে বিভিন্ন হাসপাতাল থেকেও এখানে রোগীদেরকে, শিশুদেরকে পাঠানো হচ্ছে চিকিৎসা নেবার জন্য, এবং প্রতিদিনই এখানকার জরুরি বিভাগে এবং আউটডোরে শিশুদেরকে নিয়ে অভিভাবকরা আসছেন। বিশেষ করে শরীরে কোনো গোটা বা র্যাশ দেখলেই, সন্দেহজনক মনে হলেই তারা শিশুদেরকে এখানে নিয়ে আসছেন চিকিৎসার জন্য। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য, শ্রাবন্তী। পরবর্তীতে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। জেসি, আপনাকে ধন্যবাদ। বিএনপির 36টি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার 16 এপ্রিল থেকে। দলের টিকিট পেতে নিজের এলাকা নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানাতে পার্লামেন্টারি বোর্ডের মুখোমুখি হতে হবে তাদের। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন ফর্ম কেনা ও জমাদানের শেষ দিনে রবিবারও উৎসবমুখর ছিল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। নির্ধারিত সময় শেষ হলেও অনেকে মনোনয়ন ফর্ম জমা দিতে না পারায় আজও মনোনয়ন ফর্ম জমা নিচ্ছে বিএনপি। এদিকে জামায়াতের সংরক্ষিত আসনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে 21 এপ্রিলের মধ্যে। এই বিষয়ে আগামীকাল সকালে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদে বিরোধী দলের কোটা হিসেবে 68 সংসদ সদস্যের আনুপাতিক হারে জামায়াত পাবে 12টি আসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসবার। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় টেলিনরের সিইও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি সহযোগিতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন টেলিনরের গ্রুপ প্রধান। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। এদিকে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ করে নিতে প্রস্তুত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে শিক্ষার্থীরা ব্যস্ত রং তুলির কাজে। বইছে উৎসবের আমেজ। পুরনোকে বিদায় জানিয়ে আসছে বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করবে বাঙালি। বর্ষবরণের প্রস্তুতির শেষ সময়ে ব্যস্ত নারায়ণগঞ্জ চারুকলা বিভাগের কারুশিল্পীরা। আবহমান বাংলার ঐতিহ্যের নানা অনুষঙ্গের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে কাজ চলছে। নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে যে বৈশাখী আয়োজন হচ্ছে, এর মধ্যে পটচিত্র এবারের মতো প্রথম। লোকজ সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে ট্যাপা পুতুল, মাটির সরা, পটচিত্র, বাঘ, পেঁচা, মুখোশ, হাতি, পটারি তৈরি করছেন তারা। প্রত্যেক বছরই আমাদের চারুকলাতে এই ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। পয়লা বৈশাখের চাওয়া পাওয়া তো একটাই, যে সবাই সুস্থ থাকুক, মঙ্গল হোক সবার।
বাংলা নববর্ষ বরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে চিত্রকর্ম। তৈরি করা হচ্ছে বৈচিত্র্যময় সব মোটিভ। কাগজ ও মাটির সরাচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন প্রাণীর মুখাবয়ব। দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করছেন চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষ আয়োজন হচ্ছে আমাদের ব্যাঙের বিয়ে, যেটা পানচিনির আয়োজন, সেটাও চারুকলা বিভাগের তত্ত্বাবধানেই হচ্ছে। আমরা জাকসুর পক্ষ থেকে আমরা সমস্ত সদস্য এবং বিভিন্ন হল সংসদ আমরা সবাই সম্মিলিতভাবে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিব। বর্ষবরণের দিন থাকবে প্রদীপ প্রজ্বালন, বর্ণাঢ্য শোভাযাত্রা, পুতুল নাচ, লাঠি খেলা, লোকজ সঙ্গীত সহ নানা গ্রামীণ আয়োজন। এই ঐতিহ্যগুলো ধরে রাখতে হবে, তো মানুষ যেন প্রাণীর প্রতি, উদ্ভিদের প্রতি সহনশীল হয়। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মাধ্যমে এটা পালন করি এবং ছড়িয়ে দিতে চাই সমাজের মাধ্যমে। বিগত বছর স্বল্প পরিসরে বাংলা বর্ষবরণ হলেও এবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হবে নতুন বছরকে। শাহওয়াজিহা রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। আজ চৈত্র সংক্রান্তি, কাল পহেলা বৈশাখ। নতুন উদ্যমে নবপ্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্কালীন প্রেরণা জাগায়। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করতে চারুকলার আয়োজন এবং প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। শ্রাবন্তী, আপনি যেহেতু বলেই দিলেন তাই আমিও দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে কাল কিন্তু পহেলা বৈশাখ আর আজকে চৈত্র সংক্রান্তি, এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষেও কিন্তু এখানে অনেক মানুষের আগমন রয়েছে এবং কালকে যে পহেলা বৈশাখ তার যে প্রস্তুতি সেটাও কিন্তু এখানে চলছে। এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে এখানে চারুকলা অনুষদের শিক্ষার্থীদের হাতে আঁকা যে পটচিত্র এবং শিল্পীদের হাতে আঁকা যে পটচিত্র সেটা কিন্তু মুখর হয়ে গেছে চারুকলা প্রাঙ্গণ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের এই আয়োজন কিন্তু রাজধানীর নববর্ষের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। এখানেই তৈরি হচ্ছে এবারে শোভাযাত্রার বিভিন্ন প্রতীকী মোটিভ এবং শিল্পকর্ম। যেহেতু শিক্ষার্থীরা অনেক রাত পর্যন্ত কাজ করেছে, আসলে সকালে তাদেরকে পাওয়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়, কিন্তু তবুও তাদের চিত্রকর্ম কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে কালকেই কিন্তু পহেলা বৈশাখ। শিক্ষার্থীদের তৈরি এসব শিল্পে উঠে আসছে লোকজ সংস্কৃতি, প্রকৃতি এবং সমসাময়িক যে সামাজিক বাস্তবতার নানা কিন্তু প্রতিফলন। এবার কিন্তু রয়েছে মোটিভের মধ্যে, 5টি মোটিভের মধ্যে রয়েছে শান্তির পায়রা। শান্তির পায়রা কিন্তু একটি নীরব প্রতিবাদ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের হাতে আঁকা ছবির মাধ্যমে, এবং মুখোশ এবং ভাস্কর্যের মাধ্যমেও কিন্তু তুলে ধরা হচ্ছে অন্যায়, অন্ধকারের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা। এবং চৈত্র সংক্রান্তির এই প্রস্তুতিতে চারুকলা পরিণত হয়েছে জীবন্ত শিল্পকর্মে, যেখানে প্রতিটি সৃষ্টি বয়ে আনছে নতুন বছরের আগমনের প্রতীকী ভাষা। এখন চারপাশ কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অনেকের সাথে আমরা কথা বলেছি যারা আসলে শিক্ষার্থী নয়, ঘুরতে এসেছে, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি এবং তারা বলছেন কালকে যেহেতু অনেক ভিড় হবে তাই আসলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসার জন্য আজকের দিনটিকে তারা বেছে নিয়েছেন। এবং কালকে বৈশাখ, পহেলা বৈশাখ, অনেকেই ঘর থেকে কেউ বা বাইরে ঘুরে ঘুরে পহেলা বৈশাখ অর্থাৎ নববর্ষকে বরণ করবে। এই ছিল আমার কাছে চারুকলা অনুষদ থেকে নববর্ষের প্রস্তুতির সর্বশেষ তথ্য। নীলিমা, আপনাকে ধন্যবাদ। ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাড়ি বৈশ উদযাপনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। ভোরের আলো ফুটতে ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর তীরে ভিড় জমায় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, পুরুষ, তরুণ তরুণী ও শিশুরা। নতুন বোনা কাপড় নদীতে ভাসানো, ফুল ও প্রদীপ জ্বালানো সহ নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন তারা। এর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করছেন তারা। ত্রিপুরা সম্প্রদায়ের বৈশ উৎসব 3 দিন ব্যাপী। আজ হাড়ি বৈশ, কাল বৈশুমা এবং শেষ দিন বিশিকাতাল। এদিকে বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন চাকমা সম্প্রদায়ের মূল বিজুও পালিত হচ্ছে। ঘরে ঘরে রান্না হচ্ছে ঐতিহ্যবাহী পাজন, ফিন্নি, পায়েস সহ নানা খাবার। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে গিয়ে ভাগাভাগি করা হচ্ছে উৎসবের আনন্দ। এদিকে সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। মারমা ঐক্য পরিষদের আয়োজনে এ শোভাযাত্রা শাপলা চত্বর থেকে শুরু হয়ে ইয়ংডো বৌদ্ধ বিহার পর্যন্ত প্রদক্ষিণ করে। কাল সাংগ্রাই উৎসবে জলকেলিতে মেতে উঠবে মারমা জনগোষ্ঠী। আজকে আমরা প্রথমত গঙ্গা মাকে ফুল উৎসর্গ করে দিতে আসছি। এখান থেকেই মূলত আমাদের বৈশ উৎসব
শুরু হচ্ছে আর কি। গঙ্গা মার কাছে ফুল দিয়ে সবাইকে সামনে নতুন বছরটা যাতে সুখী শান্তিতে বসবাস করতে পারে সবাইকে নিয়ে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আমরা বরণ করি সবার মঙ্গল কামনায়। শোক আর শ্রদ্ধায় আজ চিরবিদায় জানানো হবে সঙ্গীত শিল্পী আশা ভোসলেকে। বিকাল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য। সঙ্গীত জগতের এই কিংবদন্তির মৃত্যুতে রাজনীতিবিদ সহ সাংস্কৃতিক অঙ্গনের অনেকে শোক প্রকাশ করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ সকাল 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুম্বাইয়ের লোয়ার প্যারেলের নিজ বাসভবনে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন ভক্তরা। এরপর বিকেল 4টায় শিবাজি পার্কে সম্পন্ন হবে তার শেষকৃত্য। অতিরিক্ত ভিড় এড়াতে ভক্তদের শেষকৃত্য স্থলে উপস্থিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আশা ভোসলের ছেলে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।